ছোট বোনের বিয়ে। আজ আমার ছোট বোনের বিয়ে। সে কারণে আমাকে লুকিয়ে রাখা হয়েছে দরজা জানালাবিহীন এক অন্ধকার ঘরে। কারণ আমি যে অবিবাহিত ধর্ষিতা। ওরা প্রথম থেকেই আমার পরিচয় ছেলেপক্ষকে চেপে গেছে। বোনের শ্বশুরপক্ষকে বলা হয়েছে আমরা এক ভাই এক বোন। আরেকটা বোন ছিল যে ছোটবেলায় পানিতে ডুবে মারা গেছে। মায়ের মুখে গল্প শুনেছি 3 বছর বয়সে একবার ভরা বর্ষায় আমি পানিতে ডুবে গিয়েছিলাম। তখন প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছি। এখন মনে হচ্ছে তখন মরে গেলেই হয়তো ভালো হতো। আজ আর এমনি করে নিজের অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য আমাকে অন্ধকার ঘরে নিজের অস্তিত্ব ও উপস্থিতি লুকিয়ে রাখতে হতো না। আজ বোনের বিয়ে হয়ে গেলে সে শ্বশুরবাড়ি চলে যাবে। শ্বশুরবাড়িও বেশ দূরে, আমাদের বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটারের দূরত্ব। তখন আর সহজে কেউ আসবে না। বোনের বড় সরকারি চাকরিজীবী, খুব একটা সময় পাবে না শ্বশুরবাড়ি এসে বেড়ানোর জন্য। তাই সবার কাছে আমার পরিচয় অজানাই থেকে যাবে। আর পরবর্তীতে কোনোভাবে জেনে গেলেও কোনো অসুবিধা নেই। সে কারণে বড় ভাইয়া ইচ্ছে করেই বোনের বিয়ের জন্য দূরের পরিবার এনেছে। অবশ্যই এক্ষেত্রে ভাইয়াকে দোষারোপ করা যাবে না। আমরা বাপ মা মরা 2 বোনের জন্য ভাইয়া যা করেছেন সেটা রীতিমতো প্রশংসা পাওয়ার মতো। আজ পর্যন্ত বড় ভাইয়া বিয়েটা পর্যন্ত করেননি, অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের পছন্দের মেয়েটাকে বউ করে ঘরে তোলেননি। মেয়েটার বিয়ে হয়ে গেল অন্য জায়গায়। ভাইয়া আজ গভীর রাতে বালিশে মুখ চেপে কান্না করেন। আমি হচ্ছে এই সংসারের নীরব দর্শক। অনেক কিছু দেখেও চুপ করে থাকি। আমি তানিয়া, বয়স 25, পড়াশোনা বেশি করা হয়নি। গ্রামের মক্তব থেকে কোরআন পড়েছি, নামাজ শিখেছি। আর গ্রামের একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করে 6ষ্ঠ শ্রেণীতে উঠব, তখনই ঘটে গেল আমার জীবনের বিভীষিকাময় সেই মুহূর্ত। তখন মা জীবিত ছিলেন, তবে অসুস্থ। জন্ম থেকেই দেখে আসছি মায়ের শ্বাসকষ্ট। ঠান্ডা পানি ধরতে পারেন না, ঘরের কাজ খুব একটা করতে পারেন না। বয়স অল্প হলেও আমাকে গৃহস্থলীর অনেক কাজেই মাকে সাহায্য করতে হতো। ছোট বোনকে দেখতে হতো। ভাইয়াও তখন ছোট, মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। মা অসুস্থ থাকায় সে সময় আমাদের লেখাপড়ার বেশ ব্যাঘাত ঘটে। তখন বাবা বাধ্য হয়ে আমাদের জন্য একজন গৃহশিক্ষক রাখেন। বয়স্ক বিপত্নিক মানুষ, বাড়িঘর নেই। পৃথিবীতে ভদ্রলোকের আপন বলতে কেউ নেই। বাড়িঘর কোথায় ছিল সেটাও কাউকে জানাননি। একদিন বাবার সাথে পথে পরিচয় হয়েছিল। নির্ভেজাল একা মানুষ, তাই বাবা সঙ্গে করে নিয়ে এসেছেন আমাদের বাড়িতে। বাবা নিজেও এতিম, তাই এতিমদের প্রতি তার কোথাও যেন একটা টান নয়। আমরা চাচা বলে সম্বোধন করতাম। তিনি থাকতেন বাইর ঘরে। তার কাজ হচ্ছে আমাদের 3 ভাই বোনকে পড়াশোনা করানো। ভাইয়া ভীষণ ফাঁকিবাজি ছিল, পড়তে চাইতো না। বোন তখন অনেক ছোট, তারও খুব একটা পড়ার দরকার হতো না। শিক্ষক মূলত আমাকেই পড়াতেন। মায়ের অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারতাম না, তাই সময় পেলে মা আমাকে স্যারের কাছে পড়তে পাঠাতেন। 11 বছরের কিশোরী আমি সাবালিকা হওয়ার সাথে সাথে শরীরেও মনের মধ্যেও এক বিশাল পুলকিত অনুভূতি কাজ করত। খুব সহজে মুগ্ধ হতাম বিপরীত লিঙ্গের মানুষের প্রতি। তখন আমার জগৎটা এতটাই ছোট ছিল যে আমার জীবনে পুরুষ বলতে সেই একজনই, আমাদের গৃহশিক্ষক বাতেন চাচা। স্যার আমাকে অঙ্ক বোঝাতেন আর আমি মুগ্ধ হয়ে স্যারের মুখের দিকে তাকিয়ে থাকতাম। মুগ্ধতা আমার এতটাই জড়িয়ে পড়েছে স্যারের প্রতি যে আমি কারণ ছাড়া অকারণেও তার পিছে পিছে ঘুর ঘুর করতাম। বাবা ছিলেন মুদি দোকানদার। শহরের এক বিশাল ভবনের সিঁড়ির নিচে ছোট্ট একটা দোকান ছিল আমাদের। সেখানে তিনি চাল ডাল বিক্রি করতেন। বাবার আয় ছিল খুব সামান্য। সে সামান্য আয়ের টাকাও মায়ের চিকিৎসার পেছনে ব্যয় হয়ে যেত। সংসারে ছিল নিত্য অভাব, নিজেদেরই চলতো না ঠিক মতো। সেখানে গৃহশিক্ষক। আমি রোজ নিয়ম করে নিজের খাবারের অংশও স্যারের জন্য নিয়ে যেতাম। এটা ছিল শিক্ষকের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধাবোধ আর ভালোবাসা। অথচ হঠাৎ করেই আমার প্রতি স্যারের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তিনি অকারণে গায়ে হাত রাখতেন, অসময়ে ডেকে নিয়ে পাশে বসিয়ে রাখতেন। আমার অস্বস্তি হতে লাগলো। আমার মুগ্ধতা বিরক্তিতে রূপ নিতে শুরু করলো। আমি আর আগের মতো স্যারের কাছে যেতে চাইতাম না। মাই জোর করে আমাকে পাঠাতেন। মা ভেবেছেন আমিও হয়তো ভাইয়ার মতো ফাঁকিবাজি করছি পড়াশোনা নিয়ে। যেভাবেই হোক আমাকে ম্যাট্রিকটা পাশ করতে হবে। অথচ আমি স্যারের কাছে পড়তে বসলে আমার ভয় করতো। এতদিন যে বিষয়টাই আমি মুগ্ধ হতাম, এখন সেই বিষয়টাই অস্বস্তি হচ্ছিল। একটা অঙ্ক তিনি বারবার বোঝাতেন, বোঝাতে বোঝাতে কাছে আসতেন। একসময় গা ঘেঁষে বসে পিঠে বুকে হাত রাখতেন। আমি ভয়ে কুঁকড়ে যেতাম, কিন্তু প্রতিবাদ করার সাহস পেতাম না। আসলে প্রতিবাদ করতে হবে সেটাই বুঝতাম না। মাকেও কখনো বলতে পারিনি, যদি ভাবেন এসব আমার না পড়ার বায়না। একদিন দুপুরের পর মা আমাকে ছোট বোন সহ স্যারের কাছে পড়তে পাঠালেন। বোন সাথে থাকায় আমার সাহস হলো, যদিও সেদিনও আমি ইচ্ছের বিরুদ্ধে গিয়েছি।
আমাদেরকে দেখে স্যার ভীষণ খুশি হলেন। মনে হচ্ছিল আমার জন্যই তিনি অপেক্ষা করে বসেছিলেন। তিনি ওই দিন আমাদেরকে না পড়িয়ে অনেক গল্প করলেন। বোন আর আমাকে চিপস, চকলেট, জুস খেতে দিলেন। মজার খাবার পেয়ে বোন হাতে করে তার খাবার নিয়ে বন্ধুদের সাথে খাওয়ার জন্য ছুটে বেরিয়ে গেল। স্যার আমাকে নিজের হাতে বসে সব খাওয়ালেন। জুস খাওয়ার পর আমার কেমন যেন তন্দ্রার মতো লাগলো। এরপর আর কিছু মনে নেই। রাত 12টার পর বাবা এসে আমাকে উদ্ধার করলেন স্যারের রুম থেকে। রক্তাক্ত অবস্থায় আমি পড়েছিলাম অজ্ঞান হয়ে। পুরো রুম ফাঁকা, স্যার নেই। আমাকে ভেতরে রেখে বাইরে তিনি তালা বন্ধ করে দিলেন। স্যার আমাকে মেয়ের মতো স্নেহ করে আমার সাথে জীবনের সবচেয়ে নোংরা, অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলেন। এই ঘটনা গোপন থাকলো না, এক কান দুই কান করে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। শত শত মানুষ ভিড় জমালো আমাকে দেখার উদ্দেশ্যে। মা আমার নির্মম ঘটনার জন্য নিজেকে দায়ী করতে লাগলেন। বাবা মায়ের গায়ে হাত তুললেন। গ্রামের মাতব্বর আমাদের এক ঘরে করে দিলেন। গ্রামের মাতব্বর সহ গণ্যমান্য ব্যক্তিরা বাবাকে অপমান করতে লাগলেন। হয় স্যারকে খুঁজে বের করে আমাদের বিয়ে ব্যবস্থা করতে হবে, না হয় আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। নাম ঠিকানাবিহীন অপরিচিত লোককে বাবা কোথায় খুঁজবেন? তবুও অনেক চেষ্টা করেছেন খুঁজে বের করার, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। বাবার দোকানের ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। অপমান সহ্য করতে না পেরে বাবা আত্মহত্যা করলেন। একটা মানুষ এলো না বাবাকে দাফন করতে। বাধ্য হয়ে একদিন মা আমাদেরকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গেলেন। শুরু হলো আমাদের জীবনযুদ্ধ। আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেল। জীবনে এত এত ঝড় বয়ে গেল, অথচ একটা লোকও আমাদের কিছু বলেনি। ভাইয়াও না, মাও না। আমি মরতে চেয়েছিলাম কয়েকবার, কিন্তু ভাইয়া দেয়নি। বাঁচিয়ে রেখেছে আমাকে অস্তিত্বহীন জড় পদার্থের মতো করে। কখনো কাউকে আমার পরিচয় দেননি, কখনো আমার বিয়ে নিয়ে ভাবেননি, কখনো আমার সাথে কথা পর্যন্ত বলেননি। মায়ের মৃত্যুর পর আমি আরও একা হয়ে গেলাম। শুধু বোন আমার পাশে ছিল, সবসময় সান্ত্বনা দিত, আমার জীবনেও ভালো কিছু হবে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে ঠকাবেন না। আমি সচরাচর বাড়ি থেকে বের হই না। আমার কাজ হচ্ছে রান্নাঘরে আর নিজের ঘরে। কেউ আসলে আমি সামনে যাই না। অনেকে আমার কথা জানেও না। এসব নিয়ে আমার চিন্তা নেই। আমি মৃত্যুর জন্য প্রহর গুনছি। যত দুশ্চিন্তা বোনকে নিয়ে। সে অনার্স 3য় বর্ষে পড়ে। তার একটা ছেলেকে পছন্দ, অথচ সে ভাইয়াকে বলার সাহস পাচ্ছে না। ভাইয়া ওর জন্য বিয়ে ঠিক করেছে, অথচ সে এই বিয়ে করতে যাচ্ছে না। আমি তাকে আশ্বস্ত করেছি কিছু একটা শেষ মুহূর্তে তার জন্য করব বলে, অথচ যার জীবনে কোনো আলো নেই, যাকে অন্ধকার ঘরে বন্দী হয়ে থাকতে হয়, সে অন্যের জন্য কিভাবে কিছু করবে? হঠাৎ দরজার তালা খোলার শব্দে আমার ধ্যান ভাঙলো। হুড়মুড় করে ঘরে ঢুকলো আমার ছোট বোন মুনিয়া আর ইমন। ইমন হচ্ছে মুনিয়ার পছন্দের সেই ছেলে, যাকে ছাড়া মুনিয়া অন্য কাউকে বিয়ে করতে চায় না। মুনিয়া আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, বহু তাড়াতাড়ি রেডি হয়ে নে, নিচে যেতে হবে, আজ তোরও বিয়ে হবে। ওর কথা শুনে আমার যেন বিস্ময়ে ঘোর কাটছে না। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কিসের বিয়ে, কার বিয়ে? আমাদের বিয়ে, তোর বিয়ে, আমার বিয়ে। তুই কি করে ভাবলি তোকে একা রেখে আমি স্বার্থপরের মতো বউ সাজবো? আমি কিছুই বুঝতে পারলাম না। মুনিয়া কি বুঝিয়েছে? তবুও তার তাড়া দেখে আমি যন্ত্রচালিত রোবটের মতো তার আনা বিয়ের শাড়ি পরে তার পিছু নিলাম। একই বিয়ের মণ্ডপে আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেল। কার সাথে বিয়ে হলো, পাত্রকে, আমি কিছুই জানি না। শুধু জানি আমার মরা গাছে পাতা গজিয়েছে, ফুল ফুটেছে, পাখি ডেকেছে। পরে জানতে পেরেছি ভাইয়া মুনিয়ার জন্য যে পাত্র এনেছে তার সাথেই মূলত আমার বিয়ে হয়েছে। এসব ছিল মুনিয়া আর ইমনের প্ল্যান। ওরা দুজনে পরিকল্পনায় করে এত সব আয়োজন করেছে। পাত্র হচ্ছে ইমনের খালাতো ভাই। সে আমার সম্পর্কে সব জেনেই বিয়েতে রাজি হয়েছে। ভাইয়াকে বলার সাহস পায়নি, তাই নাটকটা এইভাবে সাজিয়েছে। তারা মূলত আমাকেই সারপ্রাইজ দিতে চেয়েছে। বিয়ে কার সাথে কিভাবে হয়েছে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, দর্শিতার অপবাদ মাথায় নিয়ে বড় হওয়া আমারও বিয়ে হয়েছে। আমাকেও স্ত্রী হিসেবে কেউ গ্রহণ করেছে। আমিও দিনের আলোয় সবার সম্মুখে চোখ তুলে তাকাতে পারছি, মুখ খুলে কথা বলতে পারছি।